গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে কিন্তু পুরো যে আলোচ্য বিষয়টা সেটা কিন্তু শেষ করেছিলাম। এবং তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী থেকে কিন্তু পার্ট 1 যে ক্লাসটা সেটা আমি গত ক্লাসে করিয়েছি। আজকে আমরা অনুশীলনী পার্ট 2 যে রয়েছে সেই অনুশীলনী বাদবাকি যে অংশটুকু আমি গতকাল করাইনি সেই অংশগুলো কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু বায়ুমণ্ডল পড়তে গিয়ে কোন কোন টপিক সম্পর্কে জেনেছি তোমাদের মনে আছে? বলো তো কি কি টপিক? একদমই তাই, বায়ুমণ্ডলের ধারণা সম্পর্কে জেনেছি। আর কি? বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে। আচ্ছা, এই যে বায়ুমণ্ডলের উপাদান তোমরা বললে, কয়টি উপাদান রয়েছে বলো তো? তিনটি উপাদান। কি কি? গ্যাসীয় উপাদান, ধূলিকণা এবং জলীয় বাষ্প, তাই না? এই গ্যাস উপাদানের মধ্যে কিন্তু অনেক রকম গ্যাস কিন্তু রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি যে গ্যাসটি রয়েছে তার নাম তোমরা আশা করি ইতিমধ্যেই জেনে গেছো বা সবাই বলতে পারবে। কি পারবে তো সবাই? হ্যাঁ, ঠিকই বলেছো যে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের পরিমাণ বাতাসে কতটা বলো তো? ভেরি গুড, 78.04% কিন্তু বাতাসে কি রয়েছে? না, নাইট্রোজেন, তাই না? আর দ্বিতীয় যে স্থানে রয়েছে সেই গ্যাসটির নাম কিন্তু হলো অক্সিজেন, তাই না? এবং অক্সিজেনের পরিমাণ হলো 20 কত 94%। দেখবে তোমরা খেয়াল করে যে বায়ুমণ্ডলে এই যে দুটি গ্যাস রয়েছে এই গ্যাস দুটি কিন্তু 99% অংশ জুড়ে রয়েছে। এছাড়া আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কেও পড়েছিলাম, তাই না? কি কি বলতো নিষ্ক্রিয় গ্যাসগুলি? চারটি রয়েছে, তার মধ্যে হিলিয়াম, নিয়ন, জেনন আর ক্রিপ্টন, এগুলো ছিল। আচ্ছা, এরপরে আমরা এর পরের ধাপ যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই স্তর বিন্যাস সম্পর্কেও জেনেছিলাম। যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো কি? এগুলো বায়ুমণ্ডলের উষ্ণতা অনুসারে তার শ্রেণীবিভাগ। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই তো? আর কি জেনেছিলাম আমরা? বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুমণ্ডলের তাপ এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পড়েছি। তোমাদের মনে আছে এই যে বায়ুমণ্ডলের তাপ, এই তাপ মণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি বলতো? উষ্ণমণ্ডল, হিমমণ্ডল, আর কি না নাতিশীতোষ্ণ মণ্ডল, তাই তো? তোমরা এটা জানো তো? আচ্ছা, আর কি কি পড়েছিলাম বলতো? মনে আছে? বায়ুর চাপ বলয় সম্পর্কে পড়েছিলাম। বিভিন্ন প্রকার যে বায়ু প্রবাহ রয়েছে, যেমন নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু, এইগুলো সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত ক্লাস করেছি। গত অনুশীলনীতে আমরা কিন্তু এগুলো সম্পর্কে কম বেশি প্রশ্ন পেয়েছিলাম, তাই তো? আজকেও কিন্তু আমরা এই অনুশীলনীর যেটা শূন্যস্থান পূরণ, সেখানেও কিন্তু এরকম অনেক প্রশ্ন পাবো। আচ্ছা, তাহলে তোমরা বললে যে বায়ুর চাপ বলয় আর বায়ুপ্রবাহের দিক সম্পর্কে পড়েছো, তাই তো? বায়ুর চাপ বলয় কয় ভাগে ভাগ করা যায় বলো তো? বায়ুর চাপ বলয়কে 7 ভাগে ভাগ করা যায়। ভেরি গুড। এছাড়া আমরা আর্দ্রতা এবং অধঃক্ষেপণের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই সম্পর্কে জেনেছিলাম। আর পৃথিবীর যে প্রধান প্রধান যে 10টি জলবায়ু রয়েছে সেই জলবায়ু সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে বিস্তারিত জেনেছি, তাই না? আচ্ছা, এই যে বললাম তোমাদের অধঃক্ষেপণ সম্পর্কে তোমরা জেনেছো, তোমরা আমাকে অধঃক্ষেপণের কয়েকটি উদাহরণ বলতে পারবে? বলো তো। বাহ, খুব ভালো বলেছে যে প্রধান যে উপাদানটা অধঃক্ষেপণের উপাদান নয়, আহ, অধঃক্ষেপণের যে প্রধান উদাহরণ সব থেকে বেশি যার দ্বারা অধঃক্ষেপণটা হয় সেটি কিন্তু হলো কি না বৃষ্টিপাত। এছাড়া আর কি? শিলাবৃষ্টি আছে, তুষারপাত রয়েছে, স্লিড রয়েছে। এছাড়া গুড়ি গুড়ি যে বৃষ্টিপাত সেগুলোর মাধ্যমেও কিন্তু অধঃক্ষেপণ হয়ে থাকে, তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট আজকে আমরা অনুশীলনী পার্ট 2 শুরু করব। কি দিয়ে বলতো? যে শূন্যস্থান পূরণ। তোমাদের বইতে আছে না যে শূন্যস্থান পূরণ করো? দেখো, উপযুক্ত শব্দ দিয়ে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান কত? না 1। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, একদম এই গ্যাসীয় উপাদান থেকে, যে ড্যাশ গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক আছে। বলো, এক্ষুনি বললাম তোমাদের সাথে।
কোন গ্যাসটি সর্বাধিক আছে? নাইট্রোজেন, ভেরি গুড। তাহলে নাইট্রোজেন গ্যাসটা কিন্তু বায়ুমণ্ডলে সর্বাধিক রয়েছে। দ্বিতীয় স্থানে কে রয়েছে? অক্সিজেন। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এছাড়া অন্যান্য আর কি গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প রয়েছে, মিথেন রয়েছে, কার্বন মনোক্সাইড রয়েছে, হেলেন রয়েছে, আর্গন রয়েছে। অসংখ্য গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে আশেপাশে ঘোরাঘুরি করছে। আচ্ছা, নাম্বার 2, ড্যাশ স্তরটি বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ড্যাশ স্তরটি হলো ক্ষুব্ধমণ্ডল। কোন স্তরটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত? এই যে উষ্ণতার অনুযায়ী আমরা বায়ুমণ্ডলে যে স্তর বিন্যাস করেছিলাম, সেখানে কিন্তু অনেকগুলো আহ, স্তর ছিল। তার মধ্যে কোন স্তরটি ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ারকে, ভেরি গুড। কেন বলা হয় বলতো? একদমই ঠিক বলেছো, কারণ সেখানে কিন্তু ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এছাড়া প্রাকৃতিক যে বিপর্যয়গুলি সেগুলো কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে। তাই পরিবেশটা কিন্তু ক্ষুব্ধ হয়ে থাকে, অশান্ত হয়ে থাকে। তাই ট্রপোস্ফিয়ারের স্তরকে আমরা কি বলবো? ক্ষুব্ধমণ্ডল। অপরদিকে এই ট্রপোস্ফিয়ারের পরে যে স্তরটি রয়েছে তার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি নামে ডাকা হয় বলতো? শান্তমণ্ডল, ভেরি গুড। এই তো তোমরা সবই জেনেছো। তাহলে শান্ত মণ্ডল কেন বলা হচ্ছে? কারণ এই যে ঝড় বৃষ্টি যেগুলো বললাম আমি, এগুলো কিন্তু এই স্তরে কোনোভাবেই লক্ষ্য করা যায় না। পরিবেশ কিন্তু শান্ত থাকে, তাই একে কি বলা হয়? শান্ত মণ্ডল। স্টুডেন্ট, তোমাদের মনে আছে যে এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটি যে তোমার স্তর রয়েছে, এই দুটি স্তরকে বিচ্ছিন্ন করেছে কে? বা এর মাঝখানে কি রয়েছে? ভেরি গুড, এর মাঝখানে কিন্তু রয়েছে ট্রপোপজ, তাই না? আচ্ছা, এবারে দেখো 3 নম্বর প্রশ্ন। প্রধান গ্রিনহাউস গ্যাসটি কি? বায়ুমণ্ডলে কিন্তু বর্তমানে এই যে আমাদের কার্যকলাপের ফলে গ্রিনহাউসের যে গ্যাস, সেই গ্যাস কিন্তু বেড়ে যাচ্ছে। এর ফলে কি ক্ষতি হচ্ছে আগে বলো তো? ভেরি গুড, ওজোন স্তরে কিন্তু গহ্বর লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলি কিন্তু ওজোন স্তর ক্ষতি করে। আর এই ওজোন স্তরের কাজ কি? না, সূর্যের অতি বেগুনি রশ্মি কিন্তু আমাদের ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়। যদি সেই স্তর ফুটো হয়ে যায়, তাহলে কিন্তু সূর্যের আলো সরাসরি কিন্তু আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছাবে। ফলে নানা রকম রোগের সৃষ্টি হবে, উদ্ভিদের তার উৎপাদনশীলতা বন্ধ করে দেবে, জলবায়ু কিন্তু ব্যাপক পরিবর্তন হবে। তাই গ্রিনহাউস গ্যাস, যেটি প্রধান গ্রিনহাউস গ্যাস, তার নাম কি এবারে বলো তোমরা? কি কি আছে বলো তো আগে? একদমই তাই। যে সিএফসি, কার্বন ডাই অক্সাইড, মিথেন, আহ, এগুলো কি গ্রিনহাউস গ্যাস? তাহলে প্রধান যে গ্রিনহাউস গ্যাস সেটি কিন্তু হলো কার্বন ডাই অক্সাইড। মনে থাকবে। তাহলে প্রধান গ্রিনহাউস গ্যাসটির উদাহরণ হলো কিন্তু কার্বন ডাই অক্সাইড। 4 নম্বর, মানচিত্রে সমান উষ্ণতার রেখা হলো ড্যাশ। বলো। পৃথিবীর যদি আমি মানচিত্র দেখি, সেই মানচিত্রে যদি আমি সম উষ্ণতার রেখাগুলোকে বা সম উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যদি আমি একটা রেখা দ্বারা মানচিত্রে প্রকাশ করি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু সমষ্ণ রেখা, তাই না? আর ভূপৃষ্ঠের যদি একই উষ্ণতা দেখানো হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সমচাপ রেখা। তাহলে এখানে হবে কিন্তু উত্তর সমষ্ণ রেখা। মানচিত্রে সমান উষ্ণতার রেখা হলো সমষ্ণ রেখা। এরপরে 5 নম্বর রয়েছে, দেখো যে বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়। ভালো করে আগে প্রশ্নটা বুঝবে, কোন যন্ত্রে কিন্তু চাইনি। বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে। কোন এককে বলো তো? একদমই তাই, ঠিক বলেছে যে বায়ুর চাপ মাপা হয় কিন্তু মিলিবার এককে। এবং বায়ুর যে চাপ মাপার যন্ত্রের নাম কি বলতো? ভেরি গুড, ব্যারোমিটার। তাহলে তোমরা জেনে গেছো যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, এবং বায়ুচাপ যে এককে মাপা হয় তার নাম কিন্তু হলো মিলিবার। স্টুডেন্ট, এর পরে দেখো রয়েছে 6 নম্বর দাগ। কি রয়েছে? না, ড্যাশ বায়ুর প্রভাবে বায়ু ও সমুদ্রস্রোত বেঁকে যায়। তাহলে কোন বায়ুর প্রভাবে বায়ু এবং সমুদ্রস্রোত বেঁকে যায় বলতো? একদমই ঠিক বলেছো যে কোরিওলিস বল। তোমরা পড়েছিলে না যে উত্তর গোলার্ধে এই কোরিওলিস বলটা, যে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এখানে তোমাদের বায়ুর প্রভাবে আহ, কোন বায়ুর প্রভাবে যদি বায়ু ও সমুদ্র স্রোত বেঁকে যায়, তাহলে প্রশ্ন আসে তোমরা কি লিখবে? যে কোরিওলিস বলের প্রভাবে।
আচ্ছা, এরপরে দেখো রয়েছে সমুদ্রবায়ু ড্যাশ সময়ে বয়ে যায়। সমুদ্রবায়ু কোন সময়ে বয়? তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছো, তখন দেখবে সমুদ্রের বায়ু দিনের বেলা কিন্তু সমুদ্র থেকে কিন্তু বায়ুটা স্থলভাগের দিকে ছুটে আসে, তাই না? তাহলে সমুদ্র বায়ু কিন্তু দিনের বেলা বয়ে যায়। উত্তর কি হবে? সমুদ্র বায়ু দিনের বেলা কিন্তু বয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো ড্যাশ স্থলভাগের বিধ্বংসী ঘূর্ণিঝড়। স্থলভাগের একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের উদাহরণ কি? না, টর্নেডো। ঠিক বলেছো। দেখো এই যে টর্নেডো, এটাও কিন্তু একটি ঘূর্ণিঝড়, কিন্তু এটি কোথায় সৃষ্টি হয়? না, স্থলভাগে। আমরা কিন্তু আরো অনেক ঘূর্ণিঝড় সম্পর্কে পড়েছি, তাই তো? কি কি? সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, এগুলো কি? এগুলো ঘূর্ণিঝড়। এগুলো কিন্তু সব কোথায় সৃষ্টি হয় বলতো? সমুদ্রের উপরে। যেমন আমাদের এই যে সাইক্লোন, তাকে আমরা বঙ্গোপসাগর এবং আরব সাগর এখানে সৃষ্টি হতে দেখি, তাই তো? তাহলে বঙ্গোপসাগর ও আরব সাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? সাইক্লোন। আবার চীন সাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? টাইফুন। ভেরি গুড। এবং ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তার নাম কি? হ্যারিকেন। ঠিকই বলেছো। আচ্ছা, এরপরে ৯ নম্বর দেখো কি রয়েছে। রয়েছে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। যখন সূর্যরশ্মির প্রভাবে জল থেকে বাষ্প হবে এবং বাষ্প যখন ঘনীভূত হবে, তখন কিন্তু সে উপর দিকে ওঠে, তাই না? এবং তখন সে কি ত্যাগ করে বলতো? লিনতাপ ত্যাগ করে, তাই না? তাহলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি হয়? না, লিনতাপ কিন্তু ত্যাগ করে। ১০ দাগ। ড্যাশ অঞ্চলে পরিচলন বৃষ্টি সংঘটিত হয়। কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় বলতো? ড্যাশ অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। তাহলে পরিচলন বৃষ্টিপাত কোথায় হবে স্টুডেন্ট? একদমই তাই, যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত কিন্তু সর্বাধিক ঘটে। প্রায় বছরের ২৫০ দিন কিন্তু বৃষ্টি হয়। ঠিক আছে? এই পরিচলন বৃষ্টিপাতের প্রভাবে এই অঞ্চলে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রায় সারা বছর ধরে বৃষ্টিপাত হয়। এবং এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো তেমনভাবে কিন্তু ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। অর্থাৎ শীত গ্রীষ্মের যে ফারাক, সেটা কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যায় না এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে কোন জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? শীতকালে। শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে? ভেরি গুড। সরি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। খুব ভালো করে মনে রাখবে। আর বছরের প্রায় ১০ মাস কিন্তু থাকে বরফাচ্ছন্ন এবং ২ মাস থাকে গ্রীষ্মকাল। সেটা কোন জলবায়ু অঞ্চল? মনে আছে? ভেরি গুড। সেটি কিন্তু হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব, দেখো ১১ দাগে কি রয়েছে, যে চিনুক শব্দের অর্থ কি? চিনুক শব্দের অর্থ কি? তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। কি? না, তুষার ভক্ষক। কেন তুষার ভক্ষক বলা হয় এটা জানো কি? কারণ এই চিনুক যে এক ধরনের স্থানীয় বায়ু রয়েছে, সেই বায়ু কিন্তু রকি পর্বতের যে উচ্চ অংশে কি থাকে? না, বরফ পড়ে। সেই বরফ কিন্তু গলিয়ে দেয় এই উষ্ণ বায়ু, যার নাম হচ্ছে চিনুক। ফলে উষ্ণতা বাড়ার সাথে সাথে বরফ গলে জলে পরিণত হবে এবং আশেপাশের অঞ্চলে কিন্তু নদী দ্বারা সেগুলো বাহিত হয়ে বন্যার সৃষ্টি করে। তাই স্থানীয়রা কিন্তু এই চিনুক শব্দের অর্থ রেখেছে কি না? তুষার ভক্ষক। এছাড়া আরো কিন্তু অনেকগুলো স্থানীয় বায়ু সম্পর্কেও তোমরা জেনেছিলে। বলতো আর কি কি স্থানীয় বায়ু সম্পর্কে তোমরা জেনেছো? লু। ভেরি গুড। কোথায় দেখা যায়? না, থর মরুভূমি অঞ্চলে লু লক্ষ্য করা যায়। আর কি ছিল? হারমাট্রান ছিল, সিরক্কো ছিল, বারো ছিল। এগুলো কিন্তু হলো সবই স্থানীয় বায়ুর উদাহরণ। এরপর রয়েছে দেখো ১২ দাগ। টাইফুনের উৎপত্তি ড্যাশ সাগরে। একটু আগেই কিন্তু তোমরা পড়লে যে টাইফুনের উৎপত্তি হয়েছে চীন সাগরে, তাই না? যেমন ধরো সাইক্লোন উৎপত্তি আমাদের আরব সাগর ও বঙ্গোপসাগরে, ঠিক তেমনি চীন সাগরে উৎপত্তি হওয়া যে ঘূর্ণিঝড়, তার নাম কি? টাইফুন। ১৩ দাগ দেখো।
ড্যাশ হলো বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস কি? সব থেকে বেশি রয়েছে, তোমরা নিজেরাই বললে যে নাইট্রোজেন আর অক্সিজেন, এবং বায়ুমণ্ডলের একদমই সামান্য পরিমাণে রয়েছে, যার জন্য কি কিন্তু বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কি কি? না রয়েছে হিলিয়াম, তাই না? আর কি রয়েছে? নিয়ন, ক্রিপ্টন, জেনান, এগুলো হলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। এই চারটি গ্যাসকেই বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। 14 ধাপ দেখো, পৃথিবীতে মোট কয়টি তাপবলয় আছে ও কি কি? বলো। কয়টি? তিনটি রয়েছে। কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। এবারে এই উষ্ণমণ্ডলের তাপমাত্রা কিন্তু থাকে গড়ে 27°C। নাতিশীতোষ্ণ মণ্ডলে কত? 0 থেকে 27°C। এবং হিমমণ্ডলে কত থাকে বলতো? হিমমণ্ডলে থাকে কিন্তু 0°-ও কম। অর্থাৎ তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে চলে যায়, সেই স্থানগুলোকে কিন্তু আমরা হিমমণ্ডল হিসেবে পরিচিত। তাহলে পৃথিবীর মোট কয়টি তাপমণ্ডল রয়েছে? তিনটি। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 15 দাগ, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ড্যাশ পায়। দেখো, আমরা ভূপৃষ্ঠের অংশে বসবাস করি। যখন আমরা পার্বত্য অঞ্চলে ঘুরতে যাই বা বেড়াতে যাই, তখন আমরা কি দেখি যে সেখানে কিন্তু ঠান্ডাটা বেশি। তাহলে উচ্চতা বাড়ছে তো পার্বত্য অঞ্চলে, তোমরাই নিজেরাই বুঝতে পারছো যে ট্রপোস্ফিয়ারে যদি উচ্চতা বাড়ে, তাহলে কিন্তু তাপমাত্রা কি হয় না, হ্রাস পায়। মনে থাকবে, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু হ্রাস পাচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে কি না স্ট্র্যাটোস্ফিয়ার। সেখানে কিন্তু আবার বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু আবার বেড়ে যায়। তোমরা নিশ্চয়ই বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা এই কথাটা শুনেছো। তাহলে এই বৈপরীত্য উষ্ণতা বা উত্তাপ, এই যে কথাটা, এটা কাকে বলে? দেখো, যেখানে উষ্ণতা কমার কথা কমে যদি সেটা আরো বেড়ে যায়, তাহলে ট্রপোস্ফিয়ারে যদি উষ্ণতা না কমে আরো বেড়ে যায় উচ্চতা বাড়ার সাথে সাথে, তাহলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো বলতো? বৈপরীত্য উত্তাপ। মনে থাকবে। তাহলে আমরা এই 15টা কোশ্চেনের মাধ্যমে কিন্তু যে শূন্যস্থান পূরণ করো সেগুলো শেষ করলাম। এরপরে রয়েছে দেখো স্তম্ভ মেলা। তাহলে তোমরা দেখো, এখানে সব ওই যে 6টা বায়ুর স্তরবিন্যাস রয়েছে উষ্ণতা অনুযায়ী ভাগ করা, সেই 6টায় কিন্তু স্তরবিন্যাস রয়েছে, তাই না? দেখো, এ বি সি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোপজ এবং ম্যাগনেটোস্ফিয়ার। তোমাদের স্তম্ভ ক সাথে স্তম্ভ খ মেলাতে হবে। তাহলে প্রথমে কি রয়েছে দেখো, তাহলে এ রয়েছে ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার কার সাথে মিল হবে বলো? রয়েছে শান্তমণ্ডল, জেড বায়ু, অরোরা, ক্ষুব্ধমণ্ডল, ঊর্ধ্বতম স্তর আর হচ্ছে উল্কাপিণ্ড। তাহলে কি হবে? একদমই ঠিক, যে ক্ষুব্ধমণ্ডল। তাহলে এ হচ্ছে এইটা, ট্রপোস্ফিয়ার হলো ক্ষুব্ধমণ্ডল। এরপরে নাম্বার বি রয়েছে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডলের বিপরীত হয়, তাহলে সেটি কি হবে? শান্তমণ্ডল। ভেরি গুড। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হলো শান্তমণ্ডল। আচ্ছা, এরপরে রয়েছে দেখো আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কি হবে বলতো? আয়নোস্ফিয়ার কিন্তু অপশন যেটা আছে তার সোজাসুজিই হবে, দেখো আরোরা। তাহলে আয়নোস্ফিয়ার হবে কিন্তু 3 নম্বরটা। আচ্ছা, নাম্বার ডি রয়েছে মেসোস্ফিয়ার। এবারে মেসোস্ফিয়ার যে স্তরটি তার সাথে কি দেখো মিলছে? রয়েছে জেট বায়ু, ঊর্ধ্বতম স্তর, উল্কাপিণ্ড। তাহলে কি হবে? উল্কাপিণ্ড কোন স্তরে এসে ছাই হয়ে যায়? মনে আছে? উল্কাপিণ্ড কিন্তু এই মেসোস্ফিয়ার স্তরে এসে ছাই হয়ে যায়, তাই না? তাহলে এখানে কিন্তু উত্তর হবে কি না উল্কাপিণ্ড, এইটা, এই অপশনটা। এরপরে দেখো ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ার এই দুটির মাঝখানে কি রয়েছে? এই দুটির মাঝখানে কিন্তু রয়েছে ট্রপোপজ। তাহলে ট্রপোপজের কিন্তু এক ধরনের বায়ু চলাচল করে, যে বায়ুটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত বয়ে চলে। সেই বায়ুটির নাম কি বলতো?
জেড বায়ু। তাহলে ট্রপোপজ হবে কি জেড বায়ু। এরপরে দেখো লাস্ট রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। দেখো বায়ুমণ্ডলের যে উচ্চতা আমরা ধরি, বায়ুমণ্ডল কত উঁচুতে রয়েছে সেটা কত ধরি না 10,000 কিলোমিটার অব্দি, তাই তো। আর একদম ঊর্ধ্বতম যে স্তর তার নাম কি না ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই যে এফ কি হবে না ঊর্ধ্বতম স্তর, তাহলে ম্যাগনেটোস্ফিয়ার হবে কিন্তু ঊর্ধ্বতম স্তর। তাহলে এখানে কিন্তু ছটা অপশন তোমাদের ছটার সাথেই মিলে গেল। আশা করি তোমরা এই যে বাম স্তম্ভ আর স্তম্ভ ক আর স্তম্ভ খ দুটি সম্পর্কে বুঝতে পেরেছো। দু এক কথায় উত্তর দাও। প্রশ্নমান কত এটাও এক। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, তুমি কোন জলবায়ু অঞ্চলে বাস করো? তাহলে তোমরা বলো যে তুমি আমরা কোন দেশে রয়েছি? ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ কোন জলবায়ুর অন্তর্গত? একদমই ঠিক বলেছে যে মৌসুমী জলবায়ুর অন্তর্গত, তাই না। ভারত এবং তার যে উপমহাদেশ অর্থাৎ পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যেমন আহ, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, এগুলোতে কিন্তু সবই মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। আর এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি তোমরা জানো? একদমই ঠিক বলেছো যে ঋতুগত পরিবর্তনের ফলে বিপরীতমুখী বায়ুপ্রবাহ। অর্থাৎ তোমরা লক্ষ্য করেছো যে শীতকালে কিন্তু একদিক দিয়ে বায়ুপ্রবাহ ঘটে, আবার গ্রীষ্মের সময় কিন্তু অন্য দিক দিয়ে বায়ুপ্রবাহ ঘটে। উত্তর দিক দিয়ে শীতকালে এবং দক্ষিণ দিক দিয়ে কিন্তু গ্রীষ্মকালে বায়ুপ্রবাহ ঘটে। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো বিপরীতমুখী বায়ুপ্রবাহ। 2 নম্বর রয়েছে দেখো, বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়? কোন যন্ত্রে মাপা হয়? হাইগ্রোমিটার। ভেরি গুড। বলতো যে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রে? ব্যারোমিটার। ঠিক বলেছো। আবার বায়ুর যদি বলা হয় যে বায়ুর দিক নির্ণয় করা হয় কার সাহায্যে? বাত পতাকার মাধ্যমে। আচ্ছা, তোমরা কিন্তু একটু আগে পড়ে এসেছো যে বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে। বায়ুর চাপ মাপা হয় কোন এককে বলতো? ঠিক বলেছো যে মিলিবার এককে কিন্তু বায়ুর চাপ মাপা হয়। 3 দাগ কি রয়েছে যে 24 ঘন্টায় আপেক্ষিক আর্দ্রতা কোন সময় সর্বাধিক? অর্থাৎ সারা দিন সারা রাতের মধ্যে কোন সময়ে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক থাকে? কি হবে উত্তর? ভোরবেলা। তাহলে তোমরা মনে রাখবে এটা যে ভোরবেলায় কিন্তু আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক থাকে। এরপরে রয়েছে দেখো 4 নম্বর, তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়? তোমরা সকলেই জানো যে তুষারভক্ষক বলা হয় কোন বায়ুকে? কোন বায়ু? চিনুক। আচ্ছা, ভেরি গুড। এরপরে রয়েছে দেখো যে রাজস্থানে মে মাসের গরম হাওয়ার নাম কি? রাজস্থানে কিন্তু মে মাসে এক ধরনের গরম হাওয়া হয়, তাকে কি বলা হয়? লু। ভেরি গুড। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 6 নম্বর যে প্রতিপ ঘূর্ণবাদের কেন্দ্রে কোন ধরনের চাপ বিরাজ করে? আমরা উচ্চচাপ দেখেছি, নিম্নচাপ দেখেছি, তাই না। এবারে যে ঘূর্ণবাদের শ্রেণীবিভাগও ছিল। প্রতিপ ঘূর্ণবাদ এক ধরনের ঘূর্ণবাদ, সেই প্রতিপ ঘূর্ণবাদের কেন্দ্রে কোন ধরনের চাপ বিরাজ করে? উচ্চচাপ। ভেরি গুড। যদি তোমাদের প্রশ্ন আসে যে ঘূর্ণবাদের কেন্দ্রে কোন ধরনের চাপ বিরাজ করে, তখন তোমাদের উত্তর কিন্তু হবে নিম্নচাপ। আর যদি বলে যে প্রতিপ ঘূর্ণবাদের কেন্দ্রে কোন ধরনের চাপ বিরাজ করে, তখন কিন্তু উত্তর হবে কি না উচ্চচাপ। আচ্ছা, 7 নম্বর দেখো, মানচিত্রে কোন রেখার সাহায্যে বায়ুর চাপ দেখানো হয় তাকে কি বলা হয়? মানচিত্রে কোন রেখার সাহায্যে বায়ুচাপ দেখানো হয়? সমচাপ রেখা। ভেরি গুড। আবার দেখো মানচিত্রে দেখবে সম উষ্ণতার স্থানগুলোকে একটা রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে কি বলে? সমষ্ণ রেখা। এই তো তোমরা উত্তর দিতে পারছো খুব ভালো যে মানচিত্রে সমচাপ রেখা দ্বারা কিন্তু বায়ুর চাপ দেখানো হয়। নাম্বার 4, ওজোন গ্যাসের ঘনত্ব কোন স্তরে বেশি? তোমরা আগে বলো তো যে ওজোন স্তরটা যে ওজোন গ্যাসের ঘনত্ব বা ওজোন গ্যাসটি কোন স্তরে লক্ষ্য করা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই না। তাহলে উত্তরও কিন্তু তোমাদের হবে এখানে কি না স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন গ্যাসের ঘনত্ব কোন স্তরে বেশি লক্ষ্য করা যায় না উত্তর হবে তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। নাম্বার 9, মেরু অঞ্চলে কোন চাপ বলে লক্ষ্য করা যায় বা কোন চাপ বলে অবস্থান করে মেরু অঞ্চল? মেরু অঞ্চলে কিন্তু উচ্চচাপ বিরাজ করে, তাই তো। তাহলে তোমাদের উত্তর কি হবে? মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে। এরপর 10 দাগ দেখো কি রয়েছে যে বায়ুচাপ কোন এককে মাপা হয়? একটু আগে কিন্তু তোমাদের আমি বললাম যে বায়ুর চাপ মাপা হয় কোন এককে। কি হবে উত্তর? না
মিলিবার। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 11 নম্বর প্রশ্ন, বায়ুর দিক নির্ণয় করা হয় কিসের সাহায্যে? বলো, কিসের সাহায্যে? বাত পতাকার সাহায্যে। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রে, বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার, এবং বায়ুর দিক নির্ণয় হয় বাত পতাকার সাহায্যে। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বায়ুপ্রবাহ দেখা যায়? কোন স্তরে জেট বায়ুপ্রবাহ দেখা যায়? বলো। ভেরি গুড, বায়ুমণ্ডলের ট্রপোপজ স্তরে কিন্তু জেট বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায়, তাই না? দেখবে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার তার মাঝখানে কিন্তু যে স্তরটি রয়েছে সেটাই ট্রপোপজ। সেখানে কিন্তু ওই আমেরিকার যুদ্ধবিমান যখন আসে, তখন কিন্তু তারা একটা ধরনের বাতাস লক্ষ্য করেন, যে বাতাসটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। জেট ফাইটার করে তারা যুদ্ধ করতে এসেছিল, তার নাম অনুসারেই কিন্তু এই বায়ুপ্রবাহের নাম রাখা হয় জেট বায়ুপ্রবাহ। তাহলে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায়? আর তোমাদের উত্তর হবে কিন্তু ট্রপোপজ। আচ্ছা, তোমরা অনেকে গর্জনশীল চল্লিশের নাম শুনেছ। বলতো, কত ডিগ্রি অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা বলে? কত ডিগ্রি অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা বলে? বলো। ভেরি গুড, 40 ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। আচ্ছা, এরপরে দেখো 14 দাগ, বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? বঙ্গোপসাগরের যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেটি কি নামে পরিচিত? সাইক্লোন। আমরা ইতিমধ্যেই চীন সাগরের ঘূর্ণিঝড়, টাইফুন, তারপরে আর কি পড়েছিলাম, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়, সেটা পড়েছিলাম। এরপরে হচ্ছে দেখো 15 নম্বর, আয়ন বায়ুর অপর নাম কি? বলো, খুব সহজ। আয়ন বায়ুর অপর নাম কিন্তু হলো বাণিজ্য বায়ু, তাই তো? কেন বাণিজ্য বায়ু বলা হয় বলো তো? জানো? কারণ আগেকার দিনে যখন পালতোলা নৌকা ছিল, তখন যারা বিভিন্ন দেশ বা ব্যবসা বাণিজ্য করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতেন, তারা কিন্তু প্রথমে এই বায়ুটা আবিষ্কার করে। ঠিক আছে? তার নাম অনুসারেই কিন্তু হয় এই বায়ুর নাম যে আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, প্রশ্নমান 2। তাহলে এর প্রশ্নমান কত? না, 2। কি কি রয়েছে? নাম্বার 1 রয়েছে, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি? তোমরা ইতিমধ্যেই কিন্তু এগুলো বলেছো আমাকে। আবার বলো, যে বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি? 4টের নামই বলবে, কারণ এটি কিন্তু 2 নম্বরের প্রশ্ন। বলো। হিলিয়াম, আর নিয়ন, জেনন, আর ক্রিপ্টন, এই 4টি হলো কিন্তু বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস। কোন গ্যাসটি সর্বাধিক রয়েছে এবং দ্বিতীয় স্থানে সর্বাধিক কে, যদি এরকম প্রশ্ন আসে? নাইট্রোজেন আর অক্সিজেন, তাই তো? আচ্ছা, এবারে 2 নম্বর প্রশ্ন রয়েছে এখন, অ্যালবেডো কাকে বলে? দেখো, এই যে সৌর কিরণ, যে সৌর কিরণ কিন্তু 2 ধরনের হচ্ছে এখানে। কি কি? এক হচ্ছে কার্যকরী সৌর কিরণ, আর হচ্ছে নিষ্ক্রিয় সৌর কিরণ। কার্যকরী সৌর কিরণ কাকে বলবো? যে সৌর কিরণ পৃথিবীর পৃষ্ঠের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, তার পরিমাণ কিন্তু 66%। এবং এমন সূর্যকিরণ আছে যেটি পৃথিবীকে উত্তপ্ত না করে পুনরায় মহাশূন্যে ফিরে যাচ্ছে, তার পরিমাণটি হলো কিন্তু 34%। তাহলে যে নিষ্ক্রিয় সৌরকিরণ যেটি পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত না করে পুনরায় মহাশূন্যে ফিরে যাচ্ছে, তাকে আমরা কিন্তু বলবো কি বলতো? যে অ্যালবেডো বা নিষ্ক্রিয় সৌরকিরণ। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো রয়েছে 3 নম্বর, আইটিসিজেড কি? বলতো, এই যে আইটিসিজেড এটা কি? কোন অঞ্চলে আইটিসিজেড দেখা যায় আগে বলতো? একদমই তাই, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো, উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু এসে যেখানে মিলিত হচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু বলা হয় আইটিসিজেড, অর্থাৎ এটি হলো অন্তঃক্রান্তীয় অভিসৃত অঞ্চল। এই আইটিসিজেড এর ফুল ফর্ম হলো কি না, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাহলে কি হলো, যে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, একে বলা হয় আইটিসিজেড। এটি লক্ষ্য করা যায় কোথায়? না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই আইটিসিজেড কে আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 4 নম্বর, যে তুষারভক্ষক কি এবং কেন? তোমরা ইতিমধ্যেই পড়ে এসেছো। কোন বায়ুকে তুষারভক্ষক বলে? চিনুককে। কেন? কারণ এর রকি পর্বতের যে উচ্চ অংশে বরফ রয়েছে সেটাকে গলিয়ে দেয় এবং আশেপাশের অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। তাই স্থানীয় মানুষ এর নাম কি দিয়েছেন? না, তুষারভক্ষক, তাই তো? আচ্ছা, পরের দেখো রয়েছে, দুটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম লেখো।
বলো, খুব সহজ কিন্তু। সাইক্লোন। আর টাইফুন, হ্যারিকেন, এগুলো সবই হলো কিন্তু উইলি উইলি, ঠিক বলেছো যে উইলি উইলিও কিন্তু এক ধরনের ঘূর্ণিঝড়। তাহলে এগুলো সব কিন্তু ওই সমুদ্র পৃষ্ঠের উপরে সৃষ্টি হচ্ছে। এরপর হচ্ছে দেখো নাম্বার 6, টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলে? তোমরা সকলেই জানো, কারণ ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বা মেঘ সৃষ্টি সবই কিন্তু এই স্তরে হয়, তাই টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, এরকম কিন্তু লিখতে হবে তোমাদের। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নম্বর, গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউস গ্যাসগুলো কি বলতো? কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন, হ্যালেন, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। এগুলো কিন্তু এই যে সূর্য যে অতিবেগুনি রশ্মি শোষণ করে কে? ওজোন স্তর। সেই ওজোন স্তরে কিন্তু গহ্বরের সৃষ্টি করছে এই গ্যাসগুলি। সেগুলিকেই কিন্তু বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। অর্থাৎ যে ওজোন স্তরের ক্ষতি করছে যে গ্যাসগুলি, তাকেই কিন্তু আমরা বলছি গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, নাম্বার 8, পদক্ষেপণ কাকে বলে? বলো, পদক্ষেপণ কাকে বলে? তোমার উদাহরণ কিন্তু বলেছো যে বৃষ্টিপাত, একটু আগে বললে না যে বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি কাকে বলে বলো তো? দেখো, মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে এই যে মেঘ, এই জলীয় বাষ্প রয়েছে, ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে যখন নেমে আসছে, তখন তাকে আমরা কি বলবো? অধঃক্ষেপণ। উদাহরণ সব থেকে বেশি কিন্তু দেখা যায় যেটি, সেটি কিন্তু হলো বৃষ্টিপাত। এছাড়া রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, তুষারপাত আর শিলাবৃষ্টি, এগুলো কিন্তু সবই হলো অধঃক্ষেপণের উদাহরণ। থ্যাংক ইউ ক্লাস। আজকে মনোযোগ দিয়ে তোমরা অনুশীলনী পার্ট 2টা শেষ করলে। তোমরা বড় কোশ্চেন যেগুলো অনুশীলনীতে রয়েছে সেগুলো কিন্তু মুখস্থ করবে। আমি তোমাদের শর্ট কোশ্চেন 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু সলভ করালাম। ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে কিন্তু নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।